তো মোটামুটি সবার ট্রেডিং কেমন চলতেছে? বরকত ভাই কি অবস্থা? ফার্ম ভাই কি অবস্থা? ভাইজান আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো ভাইজান, আজকে যে একটু বৃষ্টি হইতেছে, শরীরটা একটু ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে। বাকি এখানে ট্রেডিং করেন কে কে আছেন আজকে? যারা নতুন কে কে জয়েন করছেন আমাদের ক্লাসে আজকে? একদম নতুন, আগে কখনো জয়েন করেন এমন কেউ আছেন? আসসালামু মিন্টু আলাইকুম বড়ুয়া ভাই, ভাই। ওয়ালাইকুম আসসালাম আসসালামু ভাই। আলাইকুম ভাই। আমি নতুন আপনি কি জয়েন করছি ভাই। একদম বিগিনার নাকি আপনারা মার্কেটে কাজ করেন? ভাই এই আমি গ্রুপে নতুন মার্কেটে কাজ করি। আচ্ছা, ঠিক আছে। কবে জয়েন করছেন গ্রুপে আমাদের? ভাই অনেক আগে, কিন্তু গ্রুপে এমনি লাইভে আসা হয়নি। ও আচ্ছা, অনেক দিন থেকে আছেন তাহলে না? আচ্ছা, ঠিক আছে, জি জি। দ্যাটস গুড। হ্যাঁ, আর ভাইজান কে একটা আছেন? একটা কোয়েশ্চেন ছিল, কাইন্ডলি যদি হ্যাঁ, বলতেন। ফাহিম ভাই বলেন। এই যে ফরেক্স ফ্যাক্টরি অ্যান্ড আপনার যে ইনভেস্টিং.com, এই দুটাতে কিন্তু নিউজের কি আপনার হেডলাইনগুলো কি চেঞ্জ থাকে, 19-20 থাকে? ফরেক্স ফ্যাক্টরিতে হলে একদম বেসিক ওয়েতে দেওয়া, ওই জিনিসটাকে একটা জিনিসের অনেকগুলো তো আপনার সিনোনিম থাকতেই পারে, তাই না? তো আপনার জি, মনে করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম হতে পারে, বাট ডাটা এক্স্যাক্টলি একটাই। ঠিক আছে, ডাটা সেম, ডাটা নিয়ে কোনো টেনশন নেই। কোনটা বেটার হয় ভাই, ফরেক্স ফ্যাক্টরি নাকি ইকোনমি আপনার ইনভেস্টিং? ফরেক্স ফ্যাক্টরি হলো একদম বিগিনারদের জন্য। ইনভেস্টিং.com হলো আপনার, যখন আপনি একটু প্রপার ওয়েতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা শুরু করবেন, তখন আপনাকে ইনভেস্টিং.com বলেন, ব্লুমবার্গ বলেন, রয়টার্স বলেন, যেটাই বলেন, আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? আমার কিন্তু ইনভেস্টিগেটিং.comটা বেশি ইজি মনে হয়। হ্যাঁ, করেন, এত দরকার নাই তো। আপনি মনে করেন যে একটা ঠিকঠাক করতে পারলেই প্যারা জি, নেই। ওকে, আজকে আমার শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না, একটু জ্বর জ্বর লাগতেছে। আর তাদের সাথে কথা বলি এখানে। তাহলে ট্রেডিং কে কে করতেছেন আজকে? ট্রেড করছেন কে কে বলেন দেখি, কার কি অবস্থা? আজকের দিনে ট্রেড করছেন কে কে? অলমোস্ট আমার $300 লস এখন। কেন? আজকে তো গোল্ড মোটামুটি না, আমি আপনার ভালোই দিচ্ছে সেলের জন্য আলহামদুলিল্লাহ। নিছিলাম, তো 90-তে সেলের জন্য নিছিলাম আর বিগ লোডস ইউজ করছি। ও আচ্ছা, মানি ম্যানেজমেন্ট ফলো করেন নাই, বুঝতে পারছি। ওকে, রিফাত আসোস? দেখতো মুনির কোথায়? আজকে আমার কথা বলতে পারো লাগতেস। ভাইজান বেশি পেইন লাগলে কালকে নেন, সমস্যা কি? ক্লাস ওকে, মিস করছি, আজকে ক্লাস নিতে হবে, সমস্যা নাই। ওকে, 1 মিনিট জাস্ট, আমি আসতেছি। সবাই একটু জয়েন করে আমরা 10টা থেকে এক্স্যাক্টলি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। চলুন গোল্ড মার্কেট আপডেট দিয়ে আমরা শুরু করতে থাকি, তারপরে আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে শিফট হয়ে, দেরি না করি। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি। ওকে,
বিটকয়েনে ট্রেড করেন কেউ? ক্রিপ্টোতে ট্রেড করেন এমন কেউ আছেন এখানে? ক্রিপ্টো ট্রেডার, বিটকয়েন ট্রেড করেন? হ্যাঁ আমি করতাম, বাট রাইট নাও করি না, এখন গোল্ডে করি। গোল্ডের তো দেখালে ভালো হবে। গোল্ড, ভাইয়া আচ্ছা, অলমোস্ট আজকে 500-র মতন প্রফিট আসছি। আলহামদুলিল্লাহ ভাই। ভাই প্রতিদিন একটা নির্দিষ্ট টার্গেট রাখবেন, বুঝছেন? ওভার ট্রেডিং করার কোনো দরকার নেই। যেমন হ্যাঁ ধরেন আমি আমার একটা আপনার ট্রেড যদি সাথে, টার্গেট ফিল হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় তখন আমি মনে করেন যে আমি আর ট্রেড করি না, যতই ভালো সেট আপ আসুক। ঠিক হুম আছে? হুম, তো জাস্ট একটা সিম্পল টার্গেট রাখবেন, আর রাত্রেবেলা 10টার পরে কখনো ট্রেড নেবেন না, এই রুলসটা মাথায় রাখবেন। যদি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে কখনো রাত 10টার পরে ট্রেড নেবেন না, এই টাইমে হ্যাঁ হ্যাঁ মার্কেটে ভলাটিলিটি একদম কমে যায়। ঠিক আছে? হ্যাঁ, আমার আচ্ছা, প্রতিদিন আপনার 500-600 করে প্রফিট হয়। তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই, সমস্যা নেই। তাহলে আমাদের ট্রিট দিবেন সবাইকে প্রতিদিন 500-600 প্রফিট করলে। আচ্ছা, তো গোল্ড মার্কেটে আছে কি হইলো একটু আপনাদের একটু পুরো থেকে ডিসকাশন করি যে মার্কেটে কি হইলো। তো গোল্ড মার্কেটের প্রথম একটা সেল জোন আমরা এটাতে রাখছিলাম, যারা মার্কেট স্ট্রাকচার বুঝেন তারা এটা বুঝতে পারবেন যে এই জায়গা থেকে কেন সেল হইছে। তো প্রথম একটা সেল ছিল, এই সেলের পরে দেখেন মার্কেট একটা তার স্ট্রং যে সাপোর্ট লেভেল যেটা এখানে গেছে, বাট এই স্ট্রং সাপোর্ট লেভেলটাকে মার্কেট দেখেন ব্রেক করে না। একটা ইন্ডিকেশন বলে রাখি, পিন যখন উইক যখন ঢুকে যাচ্ছে একটা সাপোর্টের ভিতরে, বা এখানে অনেক একটা মিসকনসেপশন আছে যে উইক যখন ব্রেক করে ফেলতেছে কোনো এরিয়াকে, আপনারা অনেকেই মনে করেন যে এটা দিয়ে হয়তো ব্রেক হয়ে যাচ্ছে না। একটা সাপোর্ট এরিয়া বলেন বা একটা স্ট্রাকচারকে ব্রেক হওয়ার জন্য অবভিয়াসলি একটা বডি ক্যান্ডেল দিয়ে ব্রেক হইতে হবে, এই রুলসটা মাথায় রাখবেন সবকিছুতে, তাহলে অনেক হেল্প হবে। আচ্ছা, তাহলে এখানে কি হলো? ফার্স্ট অফ অল এই জায়গাতে প্রাইসটা আপনার এখান থেকে আপনার একটা রিভার্স করলো, অবভিয়াসলি এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। এবং আপনি যদি মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ যদি আঁকান, ক্যারেক্টার চেঞ্জ যদি ড্র করেন, দেখবেন যে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ একটা আপওয়ার্ড মুভমেন্টের মধ্যে রাখছে মার্কেট এখনো। ঠিক আছে? আর মার্কেট এখনো ডাউনওয়ার্ড যে স্ট্রাকচারটা এটাকে প্রপারলি সে ক্লিয়ার করে নাই এখনো। কেউ যদি বলে গোল্ড এখন একদম ওপেন সেলে চলে গেছে, এটা একদমই ভুয়া কথা। গোল্ড এখনো ডিরেক্টলি সেলে যায় নাই, সে তার ডিরেকশন রেডি করতেছে, এবং এই ডিরেকশনটা আপনাকে নেক্সট যে এনএফপি ডাটাটা রিলিজ হবে এই ডাটাটা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওকে, তাহলে গোল্ডের অ্যাকচুয়াল ডিরেকশনটা আপনি পাবেন না। এই জন্য দেখেন এখন তারপরে কি হলো, এই যে স্ট্রং সাপোর্ট থেকে রিভার্স হলো, এই যে একটা সেল সিগন্যালের মতো একটা সেল সাপোর্ট এরিয়া থেকে সি গ্যাপ ফিল করে প্রাইসটা নামতেছিল, বাট এখান থেকে প্রাইসটা ধুম করে উপরে চলে গেল। আর পিছনে রিজন কি? রিজন হলো আজকে কিন্তু এই যে ফরেক্স ফ্যাক্টরিতে যদি যান দেখবেন যে ইউএস এর জলস জব ওপেনিংস ডাটাটা রিলিজ হয়েছে, যেটা প্রিভিয়াস ডাটার চেয়ে অনেক খারাপ আসছে। ঠিক আছে? যে কারণে এখান থেকে প্রাইসটা একটা পুশ আপ হয়ে গেছে। ঠিক আছে? এবং যদি দেখেন এটার যে নেক্সট যে রেজিস্ট্যান্সটা, প্রাইসটা কিন্তু এখনো এটাকে ব্রেকআউট করে নাই। ঠিক আছে? তাহলে এখানে একটা কিন্তু প্রাইসের যে পুশ হয়েছে এটা কিন্তু একটা নিউজ ইফেক্টের কারণেই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে গোল্ডের ডিরেক্টলি সেল নিবেন কিনা এটা যদি আমি নর্মালি দেখি, যে মার্কেট আপনাকে এখনো প্রপার এক্সাক্ট কনফার্মেশনটা দেয় না এখান থেকে এখনো সেলের। ঠিক আছে? আর যদি দেয়ও এখন ট্রেড করার কোনো দরকারও নাই, আমি অত ডিটেলসে যাব না। ঠিক আছে? আচ্ছা, তো গোল্ডের আজকে এই কাহিনী। আর এটা মাথায় রাখবেন এই মাসের যতগুলো ডাটা রিলিজ হবে, এই যে ফ্রাইডেতে এনএফপি ডাটা, তার আগে এডিপি ডাটা রিলিজ হবে, এই ডাটাগুলোর দিকে মার্কেট খুবই একদম ফোকাস নিয়ে থাকবে, কারণ সেপ্টেম্বরে কিন্তু রেড কাট সেন্টিমেন্টের একটা ভাইব আছে। ঠিক আছে? ফেডের ডিসিশন জন্য তো এই ডাটাগুলোর উপরে তাদের একটা প্রপার অ্যাজাম্পশন নিতে হবে, তারপরে তারা ডিসাইড করবে যে রেড কাট হবে নাকি হবে না। ঠিক আছে? এবং এটার জন্যই কিন্তু গোল্ড মার্কেটটা দেখবেন যে একটা নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যেই ঘুরতেছে। ঠিক আছে? না সে একদম উপরে যায়, না সে একটা নিচে যাচ্ছে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই সে বিলং করতেছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এনএফপি ডাটা পর্যন্ত ওয়েট করবো, এটা হলো গোল্ডের বেসিক আপডেট। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আজকের ক্লাসের টপিক আমাদের বেসিক্যালি এটা না, আজকের ক্লাসের টপিক হলো আমরা গ্রুপের মধ্যে চয়েস করেছিলাম যে আজকে আমরা সেফ হেভেন মুভমেন্ট নিয়ে কথা বলবো এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স নিয়ে কথা বলবো। আজকে আমি ক্লাসটা একটু কম নিব, আমার ফ্রেন্ড মুনির ক্লাসটা নিবে, আমার একটু শরীর খারাপ। ঠিক আছে? তো মুনির ক্লাস নেবে একটু পর থেকে। মুনির ব্রো জয়েন হইছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো সেফ হেভেন মুভমেন্ট নিয়ে আমি একটু বেসিক শুরু করে যাই, তারপরে মনির আস্তে আস্তে বাকিটুকু আপনাদের কভার করে দিবে। তো হোয়াট ইজ সেফ হেভেন মুভমেন্ট, এই কথাটা আমরা হয়তো গ্রুপের মধ্যে অনেকবার আমি ইউজ করি, আপনারা হয়তো অনেক কনফিউজড হয়ে যান যে জিনিসটা অ্যাকচুয়ালি আসলে কি। আসলে সেফ হেভেন মুভমেন্ট জিনিসটা হলো একটা সিম্পল কথা, যে সেফ হেভেন
ঠিক আছে, সেফ হেভেন মানে কি? স্বর্গ, তাই না? আচ্ছা, তো এখন মেইন কথা হলো আমরা কোন জিনিসটাকে সেফ হেভেন বলি, কখন বলি? যে জিনিসটা আমাদের জন্য একদম সিকিউর, ঠিক আছে, আমার কাছে এটা প্রফিটেবল, এরকম কিছু একটা, যে জিনিসটাতে আপনি সেফ ফিল করেন, ঠিক আছে, যে কোনো কিছুতে, এই জিনিসটাকে হলো সেফ হেভেন মুভমেন্ট বা সেফ হেভেন একটা কনসেপ্ট আসে। তো মার্কেটে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? জিনিসটা আসে হলো মার্কেট যখন কোনো একটা প্যানিক সিচুয়েশন হয়ে যায়, কোনো ধরনের কোনো ক্রাইসিস হয়ে যায়, তখনই হলো এই সেফ হেভেন ওয়ার্ডটা মার্কেটে আসে। নর্মালি যদি আপনারা পার্সোনাল লাইফে চিন্তা করেন, যে জাস্ট যদি মনে করেন যে রিসেন্ট টাইমে যখন বাংলাদেশ এত গন্ডগোল হইলো, আওয়ামী লীগ নেতাদের কথাই যদি একটু ভাবেন, যে এরা যখন তাদের একটা ঘটনা ঘটে গেছে, তারাও কিন্তু তাদের যে স্বয়ং সম্পত্তি যা কামাইছে এভরিথিং কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণে কিন্তু এটাকে একটা সেফ জায়গায় রাখার চেষ্টা করছে, ঠিক আছে। বা নর্মালি যখন বাংলাদেশের ব্যাংকের যখন প্যানিক সিচুয়েশন শুরু হইতেছে, যে আপনার এরকম নিউজ দেখেন যে ব্যাংকে টাকা নাই, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বাইরে গেছে, তো আপনারা তখন কি করেন, যে হ্যাঁ আপনি আপনার টাকাটাকে সেফ কোনো একটা জায়গায় রাখতে চান, যে জায়গায় টাকাটা রাখলে আপনার মনে হবে যে না আমি এখন ঠিকঠাক আছি, ঠিক আছে, আমার টাকাটা সেফ থাকবে। তো সেম কনসেপ্টটাও কিন্তু এই মার্কেটে যারা ইনভেস্টররা আছে তারাও কিন্তু আমাদের মতোই মানুষ, তাদেরও কনসেপ্টটা কিন্তু কাইন্ড অফ সেম। তো যখনই মনে করেন, এখন যেহেতু আমরা এটাকে ইন্টারন্যাশনাল মার্কেট, এখানে ওয়ার্ল্ড ইকোনমিক্স ইনভলভ, ওয়ার্ল্ড পলিটিক্স ইনভলভ, তো এখানে যে জিনিসটা হয়, যখনই মনে করেন যে পৃথিবীতে কোনো ধরনের ইকোনমিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস বা ওয়ার স্টার্ট হয়ে যায়, তখন কিন্তু ইনভেস্টরও নর্মালি প্যানিক হয়ে যায় যে তারা তাদের ইনভেস্টমেন্টটাকে কোন জায়গাতে রাখবে যেখানে তাদের ইনভেস্টমেন্টের কোনো ক্ষতি হবে না, বেসিক কথা। তো এই কনসেপ্ট থেকে সেফ হেভেন মুভমেন্ট আসছে, এবং এই জায়গা থেকে কয়েকটা সেফ হেভেন পেয়ার আসছে, যে ইনভেস্টররা কিছু কয়েকটা পেয়ারকে আপনার সেফ হেভেন হিসেবে আপনাকে একদম মানে মেনে নিচ্ছে, যে এই কয়টা পেয়ারকে তারা হলো সেফ হেভেন মানে। এর পিছনে রিজন কি? যে ওই পেয়ারটা ইকোনমিক্যালি স্ট্রং হতে পারে, ঠিক আছে, তার মধ্যে মানুষের ট্রাস্টটা অনেক বেশি। তো এরকম প্রথম যদি আসে, যে পেয়ার নিয়ে যখন আমি কথা বলতেছি, কমোডিটি মার্কেটটা পেয়ার নিয়ে যখন আমি কথা বলতেছি, অবশ্যই আসবে হলো ইউএসডি, ঠিক আছে, ওয়ার্ল্ডের রিজার্ভ কারেন্সি, ঠিক আছে, ইউএস এর ইকোনমি অনেক স্ট্রং, আপনারা সবাই জানেন। তো প্রথমে যদি পেয়ারগুলোর মধ্যে সেফ হেভেন কারেন্সি আসে, সেটা হলো ইউএস এর ইউএসডি, ঠিক আছে, এটা হলো এক নাম্বার। অ্যানাদার ওয়ান আসে হলো আপনার জেপিওয়াই, জাপানিজ ইয়ান, এটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকে হয়তো বা জানেন, ঠিক আছে, জাপানিজ ইয়ান কিন্তু একটা সেফ হেভেন কারেন্সি, ওকে। আচ্ছা, তারপরে আসে হলো সিএইচএফ। সিএইচএফটা কোথেকে আসে? সিএইচএফ হলো সুইস ব্যাংক। কি এই যে আমরা যে সারা জীবন সুইস ব্যাংক শুনি, ঠিক আছে, এই যে সুইজারল্যান্ডের কারেন্সি, ঠিক আছে। এখন কথা হইলো সিএইচএফ কোথা থেকে আসলো, এটা একটা পয়েন্ট। এই সিএইচএফ এর সাথে হলো গোল্ডের ডিরেক্ট কোরিলেশন, পজিটিভ কোরিলেশন মানে গোল্ড যদি প্রাইস বাড়ে, সিএইচএফ এরও প্রাইস বাড়ে, ঠিক আছে, এরকম। এখন কারণটা কি? যে সিএইচএফ এর যে কারেন্সি ভ্যালু ডিটারমিনেশনটা হয়, এটা কিন্তু ম্যাক্সিমামই হলো গোল্ডের উপর ডিপেন্ডেবল। এই জন্য গোল্ড হলো একটা কথা মাথায় রাখবে, যখন আমি কমোডিটি মার্কেটের কথা বলতেছি, গোল্ড হলো ফাদার অফ অল সেফ হেভেন কারেন্সি, ঠিক আছে। ইউএসডি, এখন আমাকে বলতে পারেন ইউএসডি তো সেফ হেভেন কারেন্সি, তাহলে গোল্ডই শুধু কেন একেবারে? এটা একটা কথা মাথায় রাখবেন, গোল্ড হলো ফাদার অফ অল সেফ হেভেন কারেন্সি। যে ইনভেস্টররা সবচেয়ে বেশি সেফ ফিল করে যখন কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস বা ওয়ার যেটাই হচ্ছে না কেন। আপনি যদি দেখেন যে রিসেন্ট টাইমে গোল্ড যে অনেক, এই যে মাঝখানে যে অল টাইম হাইগুলো হিট করলো, আপনি দেখবেন যে কতগুলো ওয়ার চলতেছিল ওয়ার্ল্ডে, ঠিক আছে, গাজা ফিলিস্তিনের ওয়ার চলতেছে, ইউক্রেন রাশিয়া চলতেছে, হুতিদের সাথে ওয়ার চলতেছে, একটার পর একটা ওয়ার কিন্তু চলতেই আছে, ঠিক আছে। ইভেন এই যে সেফ হেভেন মুভমেন্টটা হয়, এই সেফ হেভেন মুভমেন্টটাও কিন্তু প্রাইসটা বেসিক্যালি মার্কেটে মুভমেন্ট করে, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়। বাট এখন যদি অ্যাজাম্পশনে বলি যে মার্কেটের আসলে এখন যে ওয়ার নিউজের যে প্রাইজিং করে, এটা অলরেডি হয়ে গেছে। মার্কেটের এখন টোটালি মেইন কনসার্ন হলো ফেডারেল রেট কাট, এটা নিয়ে, ঠিক আছে, এফওএমসি মিটিং যেটা হবে সামনে, ফেডারেল রিজার্ভের যে রেট ডিসিশনটা আসবে, এটা নিয়ে কিন্তু মার্কেট এখন মেইন কনসার্ন। মার্কেট এখন সারাদিনই এই একটা জায়গা নিয়ে ঘুরতেছে। তো নিউজ ডাটাগুলোকে আপনি যখন রিড করবেন, দেখবেন মাঝে মাঝে যখন আপনি ফরেক্স ফ্যাক্টরি যারা নর্মাল ইউজ করতে পারেন, একটা জিনিস হয়তো বা দেখেন যে একদিন এক একটা ডাটার মুভমেন্ট এক এক রকম হয়, ঠিক আছে, কোনোদিন বেশি হইতেছে, কোনোদিন কম হইতেছে, কোনোদিন দেখা যেতেছে যে অনেক বেশি ভালো ডাটা আসছে, প্রিভিয়াসের চেয়ে বেটার, ফোরকাস্টের চেয়ে বেটার, বাট এরপরেও দেখা যায় যে প্রাইসটা আবার ওই রকম মুভমেন্ট করে না। আবার মাঝে মাঝে দেখা যায় যে হালকা একটু কম বেশি হয়েছে, তারপরেও প্রাইসটা অনেক বেশি মুভমেন্ট করে। এইটা কেন? কারণ মার্কেট সবসময় একটা নির্দিষ্ট সেন্টিমেন্টের উপর প্রাইজিং করে।
ঠিক আছে? তো এখন মার্কেটের প্রাইসিং কিসের জন্য হইতেছে বলতেছে রেট কার্ড সেন্টিমেন্টের উপরে। আজকের যে জব ওপেনিংস ডাটাটা আসছে, হ্যাঁ এটা নর্মালি এমনি অনেক খারাপ আসছে, এর জন্য প্রাইস একটু বেশি মুভমেন্ট করতেছে, বাট এরপরে কিন্তু দেখেন মার্কেট কিন্তু এখনো তার অ্যাকচুয়াল কোনো ডিরেকশন মানে যে একটা প্রপার ওয়েতে সে চলে যাবে সে কিন্তু এখনো সেটা করে নাই। ঠিক আছে? কারণ এটা করতে গেলে তাকে আরো ডাটা দেখতে হবে, সে আরো কনফার্মেশন নিবে, তারপরে সে একটা মুভমেন্ট করবে। ঠিক আছে? তো আমি বেসিক্যালি যেটা বলতেছিলাম যে তাহলে সেফ হেভেন কারেন্সি নিয়ে যে আমরা কথা বলতেছিলাম, তাহলে আমি আপনাকে 4টা সেফ হেভেন কারেন্সির কথা বলবো। একটা হলো গোল্ড, ঠিক আছে? গোল্ড হলো কমোডিটি, ওকে। প্রথমটা কি ইউএসডি, জেপিওয়াই, সিএইচএফ অ্যান্ড গোল্ড হলো ফাদার অফ অল সেফ হেভেন কারেন্সি। তাহলে যখনই দেখবেন যে কোনোখানে ইকোনমিক্যাল ক্রাইসিস হচ্ছে বা কোনো ধরনের পলিটিক্যাল সিচুয়েশন, যেমন করোনার টাইমে গোল্ড কিন্তু একবার তার ওই টাইমের অল টাইম হাই হিট করছিল। কারণ কি? তখন প্যান্ডেমিক চলতেছে, ঠিক আছে? মার্কেট প্যানিক, দ্যাটস ওয়াই সেফ হেভেন কারেন্সিগুলোতে প্রেশার বেড়ে গেছে। ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট সেভ করার জন্য এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট শুরু করছে। ঠিক আছে? তো বেসিক এই কথাটুকু মাথায় রাখবেন। আর যখনই দেখবেন যে যখনই এরকম ধরনের কোনো ক্রাইসিস হইতেছে তখন আপনারা এই সেফ হেভেন কারেন্সিগুলোতে চোখ রাখবেন। এখন চোখ রাখা মানে অনেকেই আবার ধুমধাম বাই নিয়ে ফেলবেন এমনও না, অবভিয়াসলি ওই সেন্টিমেন্টে মার্কেটে সেট আপ খুঁজবেন। আপনাকে মার্কেটে আমরা যে প্রবলেমটা হয় যে আমরা মার্কেটে সবচেয়ে বেশি সেট আপ খুঁজতে বেশি পছন্দ করি। ঠিক আছে? আসলে ভাই মার্কেটে সেট আপ খুঁজাচ্ছে মার্কেটটা অ্যাকচুয়ালি কোন সেন্টিমেন্টে বিলং করতেছে, এই জিনিসটা আইডেন্টিফাই করা হলো অ্যাকচুয়াল থট। ঠিক আছে? এটা ট্রেন্ড অ্যানালাইসিস হতে পারে, সেন্টিমেন্ট অ্যানালাইসিস হতে পারে, করেন। বাট আপনি যখন মার্কেটটা কি চায় এই জিনিসটাকে ধরতে পারবেন, তারপরে দেখবেন যে আপনার সেট আপ ফল করবে না। ঠিক আছে? আপনার সেট আপও রাইট, এই কথাটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো আমি এলামশন বললাম যে যখন দেখবেন এরকম টাইপের কোনো সিচুয়েশন এক্সট্রিম হয়ে গেছে, দ্যাট টাইম আপনি ওই পেয়ারগুলোতে ওই ওই সেন্টিমেন্টটা মাথায় রেখে সেট আপ খোঁজা শুরু করবেন। তাহলে দেখবেন যে আপনার মার্কেটের সেট আপ ভুল হচ্ছে না, কি পয়েন্টসগুলো এক্স্যাক্টলি কাজ করতেছে। ঠিক আছে? যেমন আরেকটা প্রবলেম হলো আমরা অনেকে হয়তো বা এখানে অনেক এসএমসি আইসিটি কনসেপ্টের ট্রেডার আছেন যারা হলো কি পয়েন্টস খুব ভালো ধরতে পারেন, কিন্তু কি পয়েন্টস আসার পরেই মার্কেটে একটা সেল এন্ট্রি বা বাই এন্ট্রি নিয়ে ফেলেন। এটাও কিন্তু খুবই রিস্কি একটা জিনিস, যেটা আমি ক্যান্ডেলস্টিক ক্লাসে বলতেছিলাম যে কি পয়েন্টসে মার্কেট যখন যাওয়ার পরে মার্কেটের অবশ্যই একটা কনফার্মেশন আছে। ঠিক আছে? যেটা মাল্টিপল টাইম ফ্রেম কনফার্মেশন হতে পারে। ঠিক আছে? পিভটস পয়েন্ট বলেন, সাপ্লাই ডিমান্ড জোন বলেন, যেটাই বলেন, মার্কেট কিন্তু একটা প্রাইস অ্যাকশনের ফরমেশন হবে। ঠিক আছে? যেটা আপনাদের যে স্ট্র্যাটেজি ইউজ করেন ওই অনুযায়ী খুঁজতে পারেন। ঠিক আছে? তো এইটা হলো বেসিক কথা। তো আমি আজকে এই পর্যন্তই রাখবো। আমার ফ্রেন্ড মুনির এখন নেক্সট ক্লাস নেবে, সে কথা বলবে, আরো কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে কথা বলবে। ঠিক আছে? বা একটা প্রশ্ন ছিল, একটা জিনিস বুঝে দিতেন হ্যাঁ হ্যাঁ, ভাই, সেভ হেভেনের লেভেলটা কতটুকু, বা সেভ হেভেনের মার্কেট কতটুকু উপরে উঠে বা কতটুকু নির্দিষ্ট সীমা থেকে বুঝে দিতেন। এটার ভাই নির্দিষ্ট কোনো সীমা নাই। ঠিক আছে? এটা হলো মার্কেট সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? যে মার্কেটে এখন একটা কেস কতটুকু এক্সট্রিম, এখন মনে করেন যে এমন হলো যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক আছে? এখন মনে করেন যে একদম ওপেনলি থার্ড ওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে, তাহলে আপনি দেখতে পারেন গোল্ড এখন 3000ও চলে যেতে পারে। ঠিক আছে? সো এটাকে আপনি কখনো এইভাবে প্যারামিটারে রাখতে পারবেন না যে কতটুক যাবে। হ্যাঁ, আপনি এটা বুঝতে পারবেন যে এই যে ফেয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্সে যখন মনির কথা বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এখন স্টিল মার্কেটের সেন্টিমেন্টটা কি। ঠিক আছে? যেমন আমি একটু দেখাই ফেয়ার অ্যান্ড গ্রিন ইন্ডেক্স। এই যে দেখেন এখানে একটা প্যারামিটার আছে মার্কেটের। ঠিক আছে? এখানে নিউট্রাল, গ্রিড, এক্সট্রিম গ্রিড, ফিয়ার, এই যে এগুলো হলো আপনার হলো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের প্যারামিটার। এটা ফরেক্স মার্কেটের জন্য। এখানে যে একই জায়গায় মার্কেট গ্রিডে ছিল, ঠিক আছে, এক মান্থ আগে ফিয়ারে ছিল, এটা আপনার হলো চেঞ্জ হতে থাকে। তো এইটার মধ্যে সবচেয়ে এক্সট্রিম হলো এই যে এক্সট্রিম গ্রিড আর এক্সট্রিম ফিয়ার, এই দুইটা জায়গায় হলো মার্কেটের একদম একটা প্রপার সেন্টিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে? যে মার্কেটটা কি চায় একদম এই দুটো জায়গায় গেলে মনে করেন যে মার্কেটের সেন্টিমেন্ট একদম ক্লিয়ার থাকে, বোঝা যায়। ফিয়ার আর নর্মাল গ্রিডের মধ্যে মার্কেটটা মনে করেন যে সেন্টিমেন্টটা একটু অন্যরকম থাকে, দেখবেন যে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করতেছে বা তার একটা অন্য কিছু। বা এক্সট্রিম ফিয়ার বা এক্সট্রিম গ্রিডে দেখবেন যে এক্সট্রিম কেসগুলো যখন মানে ওয়ার্ল্ডের ইকোনমিক্সে বা আপনার পলিটিক্যালি কোনো একটা ইস্যু হইতেছে তখন মার্কেটের সেন্টিমেন্টটা একদম নির্দিষ্ট একটা ফ্লোতে চলে যায় এবং ওই ফ্লোতেই মার্কেট ডাইভার্ট হতে থাকে। এটা যদি আপনি দেখেন যে করোনার টাইমটা যদি ফিল করেন, ওই টাইমে দেখবেন যখন একদম হলো আপনার যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হইতেছিল, ওই টাইমটা যদি দেখেন যে প্রাইসটা কতটুকু
কি করতেছে। ঠিক আছে, ফারুন ভাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। আচ্ছা, তো মনির ব্রো, তাহলে তুমি বাকিটুকু একটু কন্টিনিউ করো, আমার এই যে গলা একটু ব্যথা করতেছে। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? সো আমি বাকিটা বেসিক্যালি মার্কেটের যেটা সেফ হেভেন আর সেন্টিমেন্ট আর ফিয়ার অ্যান্ড গ্রিড, এটা নিয়ে বাকিটা আমি কন্টিনিউ করতেছি। তো বেসিক্যালি এতক্ষণ যেটা সিফাত বলল যে আমাদের যে সেফ হেভেন যেটা, এটা ছাড়াও সেফ হেভেন মুভমেন্ট তো একটা আছে ইস্যু, আদার এটা ছাড়াও একটা মার্কেটের মধ্যে দুইটা মুড কাজ করে, যেটা হইলো আপনার রিস্ক অন রিস্ক অফ। রিস্ক অন রিস্ক অফ। তো এই দুইটা মুডের মধ্যে হচ্ছে মানে আমরা অ্যাজ এন ইনভেস্টর আমরা বলি, বা যারা হেজ ফান্ড, হ্যাঁ, যারা বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংকিং অ্যাসেট ম্যানেজার যারাই বলি, সবাই তো তাদের ইনভেস্টমেন্ট অ্যালোকেট করে, মানে ইনভেস্টমেন্ট করে যে কোন কোন রিজিয়নে, কোন জায়গায়, কোন পেয়ার বা কোন অ্যাসেটের মধ্যে আমরা টাকাটা ঢালবো। এখন এর মধ্যে আপনার যেটা সিফাত বলল যে সেফ হেভেনে কিছু কারেন্সি আছে, আবার কিছু রিস্ক মানে রিস্কি কারেন্সি আছে, এরকম অনেক টাইপের অ্যাসেট ক্লাস আছে। আপনি কোনটার মধ্যে টাকা ঢালেন, কোনটার মধ্যে রিটার্ন এক্সপেক্ট করতেছেন, দ্যাট ইজ আলটিমেটলি আপনার সেন্টিমেন্টের উপর বিলং করে, অ্যান্ড মার্কেট সেন্টিমেন্ট অলসো। তো এর মধ্যে যেটা সেফ হেভেনের কথা বললো, যে সেফ হেভেনের লিকুইডিটি ইনক্রিজ করা শুরু করে আর ভলাটিলিটি বাড়া শুরু করে ওই টাইমে যখন আপনার রিস্ক অফ মুড চলে আসে মার্কেটের মধ্যে। যে মার্কেটে একটা ফ্লো থাকে, যে যখনই রিস্ক অন বা রিস্ক অফ থাকে, যে টাকা যে ফরেক্স মার্কেট তো অলমোস্ট $6 ট্রিলিয়ন বা মোর দেন দ্যাট, এরকম একটা ডেইলি একটা লেনদেন থাকে, 7 ট্রিলিয়ন ধরে নিলাম আমি। সেম ওয়ে আপনার স্টক মার্কেট বলেন, বন্ড মার্কেট বলেন, সব জায়গায় একটা লিকুইডিটি ডেইলি একটা এক্সচেঞ্জ হয়। তো মার্কেটের সিস্টেম যেটা, যে লিকুইডিটি একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে শিফট করে, মানে এটা ডিপেন্ড করে আপনার টোটালি রিস্ক অন আর রিস্ক অফ মোডের মধ্যে। যেমন আপনার যখন মার্কেট পুরোপুরি রিস্ক অফে থাকে, ডেটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে লিকুইডিটি ফ্লো করে, এই আপনার যখন মার্কেট যখন রিস্ক অনে থাকে, লিকুইডিটি ফ্লো করে আপনার রিস্কি অ্যাসেটের দিকে। মনে করেন স্টকস, রিস্কি স্টক যেগুলো আছে, আন্ডার ভ্যালিউড স্টক বা যে কোনো টাইপের স্টক, বন্ড বলেন, টোটালি রিস্কের দিকে ফ্লো করে। সেম ওয়ে আপনার যখন আপনার মনে করেন রিস্ক অফ হয়ে যায় মার্কেট, যখন সেফ হেভেন টাইম চলে আসে, তখন মার্কেট লিকুইডিটি রিস্কি জায়গা থেকে লেস রিস্কি জায়গায় নিয়ে আসে। যেমন আপনার গোল্ড, সিলভার বলেন, দেন আপনার ইউএসডি, তারপর জাপানিজ ইয়েন, এইসব কারেন্সিতে নিয়ে আসে মার্কেট লিকুইডিটি। তো এই এই যে মানে একটা ফ্লো হয়, এটা ডেইলি বেসিস, মান্থলি বেসিস, মানে হোল ইয়ার ধরে এরকম ফ্লো থাকে। যে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু সবসময় এক থাকে না, এভরিডে চেঞ্জ হয়। হ্যাঁ, তো এভরিডে আপনার মনে করেন একটা থিম থাকে, যে মনে করেন এই সপ্তাহে হয়তো রেট কাট আছে, বা এই সপ্তাহে কোনো নিউজ ডেটা আছে, বা কোনো একটা ইভেন্ট হইলো, মনে করেন জাপানিজ সেন্ট্রাল ব্যাংক একটা ঘোষণা দিল, বা সামথিং একটা পলিটিক্যাল ইভেন্ট হইলো। এই যে এরকম নিউজ যেগুলি বের হয়, এরকম ডেটা যেগুলি বের হয়, এসব এসব বেস করে আপনার এই যে লিকুইডিটি ফ্লো হয় একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর। হুম। তো সেফ হেভেনের যেটা কনসেপ্ট আসে, এটার মধ্যে আপনার এই যে একটা ভাই এখন কোয়েশ্চেন করলো যে এটা প্যারামিটার কেমন হয় বা কি হয়। হুম। তো সেফ হেভেনের যেটা প্যারামিটার, এটা হচ্ছে আপনার এই মার্কেটে কিছু ইন্ডিকেশন দিয়ে আপনাকে বুঝতে হবে যে কত দিন ধরে বা কত টাইম ধরে আপনার এই যে রিস্ক অন রিস্ক অফ মুড যেটা সেন্টিমেন্ট যেটা কোথায় শিফট হচ্ছে, কেমনে শিফট হচ্ছে, এটা দিয়ে একটা প্যারামিটার ধরা যায় যে কত 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 সময় ধরে একটা সেফ হেভেন ট্রেন্ড চলতে পারে, হাউ লং। হুম। তো মার্কেটে মনে করেন এরকম একটা লং টাইম ফ্রেম বা শর্ট টাইম ফ্রেম যে কোনো একটা ধরেন, এটার মধ্যে একটা থিমে চলে মার্কেট। যেমন বর্তমানে আপনার ওয়ারের সিচুয়েশনটা চলে গেছে শেষ, এটা তো মনে করেন ইটস নর্মাল নাও। এখন গাজার মধ্যে যা চলতেছে এটা সবাই মনে করেন নর্মালি নিয়ে নিচ্ছে এখন। হুম। যেটার প্রাইসিং অলরেডি হয়ে গেছে। যেটা সিফাত বললো যে মার্কেটের প্রেজেন্ট প্রাইসিং যেটা বা প্রেজেন্ট স্পেকুলেশন যেটা, যে রেট কাট। হুম। অনেকেই বলতেছে সেপ্টেম্বরে 25 হইতে পারে রেট কাট, মানে 0.25%, বা আপনার নভেম্বর ডিসেম্বর আসতে আসতে হয়তো 50%, 0.50% এরকম রেট কাট হইতে পারে। অনেকের পুরো মার্কেট এরকম বেট করতেছে। তো এই যে স্পেকুলেশন যেটা আমি বলতেছি, এই যে সেফ হেভেনের যে স্পেকুলেশন, এটার মধ্যে আপনার
এখন মনে করেন এখানে যে একটা সেফ হেভেনের যে সেন্টিমেন্ট, অ্যান্ড অলসো নর্মাল মার্কেট সেন্টিমেন্ট, এখানে কিছু সাইকেলও থাকে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন বছরের এন্ডের দিকে সেপ্টেম্বর যখন শুরু হয়, মার্কেটে একটা সাইকেল শুরু হয়, একটা ভলাটিলিটি সাইকেল। যেমন আপনার ট্যাক্স সিজনের শেষ মাস সেপ্টেম্বরে ইউএস এর মধ্যে, তারপরে আপনার কিছু ফেডারেল রিজার্ভে কিছু কিছু সঞ্চয়পত্র ম্যাচিওর হয়। হ্যাঁ, এরকম কিছু ইনস্ট্রুমেন্টস থাকে যেগুলির চেঞ্জেস এর কারণে মার্কেটে একটু ভলাটিলিটি বেড়ে যায়। যে অনেক অ্যাসেট ম্যানেজার, অনেক ইনভেস্টররা তাদের হোল্ডিং গুলিকে লিকুইডেট করে, সেল করে, অন্য সেক্টরে শিফট করার চেষ্টা করে। তো এই যে একটা লিকুইডিটি ফ্লোর যেটা বললাম আমি শুরুতে, যে এক সেক্টর থেকে আরেক সেক্টরে ফ্লো করে, এই ফ্লোটাও একটা সেন্টিমেন্ট ইন্ডিকেট করে। যেমন আমি একটু প্রেজেন্টেশনে যাই, তাহলে বেটার বুঝবেন। হোল্ড অন, একটা মিনিট টাইম দেন আমাকে, আমি একটু ট্রেডিং ভিউটা খুলি। স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের যেটা মানে প্রেজেন্ট মার্কেট থিম, সবাই এখন মানে প্রেজেন্টলি মার্কেট থিম হলো সেফ হেভেন, আর কিছু না। এই যে রিস্ক ম্যানেজমেন্ট করা, যে এখন মার্কেটে আমি যদি বলি, যেটা আমরা আমরা অ্যানালাইজ করে দেখতেছি, সেটা হচ্ছে মার্কেটে এখন আস্তে আস্তে রিস্ক অফ মুড চলে আসতেছে, আনটিল আপনার এফওএমসি এই স্টেটমেন্ট আসা পর্যন্ত। হ্যাঁ, আর আপনার ডেটা যেগুলি আজকে দেখতেছেন গতকালকে থেকে, এই যে এডিপি, জলস, জব ওপেনিংস যতগুলি বের হচ্ছে, এগুলি সব ইউএস ডলার নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে একটা রিস্ক অফ মুড চলে আসতেছে। আর এই কারণে দেখবেন গোল্ড আজকে একটা বাই নিল, যে আপনার রিস্ক অফ সেন্টিমেন্টে, সেফ হেভেন সেন্টিমেন্টে। তো রিস্ক মানে সেফ হেভেন সেন্টিমেন্টের একটা বড় টুল, এই যে যেটা সিফাত বলল, যে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটার অ্যাকচুয়াল অ্যাকিউরেট আপনার মানে চার্টের মধ্যে ডেটা বোঝার জন্য এই যে এটা ভিক্স যেটাকে বলে ভিআইএক্স, ঠিক আছে? তো ভিক্স হলো আপনার অ্যাকচুয়াল মানে মেজার করার একটা টুল, সেন্টিমেন্ট মেজার করার, ঠিক আছে? তো ভিক্স যেটা, এটার ফুল নেম হলো ভলাটিলিটি ইন্ডেক্স। আর এই যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স যেটা দেখছিলেন, সিফাত যেটা দেখাইছিল, ওইটার অ্যাকচুয়াল চার্ট হইলো এটা ভিক্স, ঠিক আছে? তো ভিক্স এর মধ্যে যেটা বুঝতে হবে আপনাকে, যেটা ক্যালকুলেশন বুঝতে হবে, 50 যে রেঞ্জ, এই যে নিচে দেখেন এখানে একটা আরএস এর মধ্যে একটা 50 রেঞ্জ দেখবেন, ঠিক আছে? ভিক্সটা হচ্ছে যখন 50 রেঞ্জের উপরে যায়, তখন বুঝতে হবে মার্কেটের মধ্যে একটা বেরিশ বা একটা ফিয়ার মুড চলে আসছে। একটা মনে করেন একটা সবার একটা ভয়ের একটা মানে সেন্টিমেন্ট চলে আসছে। সবাই আপনার মনে করেন রিস্কি অ্যাসেট যেগুলি স্টক বলেন, বন্ড বলেন, সব সেল করে আপনার সেফ হেভেনে শিফট করার একটা টেন্ডেন্সি চলে আসে, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা আপনাদেরকে মনে করেন ফান্ডামেন্টালের সাথে ম্যাচ করতে হবে, যে এখন বর্তমানে কি নিউজ আসতেছে, কি ডেটা আসতেছে, এইটার সাথে আপনাকে এই যে ভিক্সটা দেখতে হবে, যে ভিক্স কিভাবে রিয়াকশন করতেছে। যেমন আমি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখি ভিক্স, যদি আমি 4 আওয়ারে যাই, হোল্ড অন, ওকে, তাহলে দেখেন যে আপনার অগস্টের অ্যারাউন্ড, হ্যাঁ অগস্টের 24 তারিখ, সরি 5th অগস্ট, হ্যাঁ 5th অগস্ট, যেদিন মনে করেন আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হইলো। হ্যাঁ, তো 5th অগস্টে দেখেন, এই যে দেখেন, এই যে এতদিনের একটা জুলাই থেকে দেখেন, মার্কেট টোটালি স্টেবল ছিল, একদম নর্মাল, মানে আপনার রিস্ক অন মোডে ছিল। যে গোল্ডের যদি আপনি ভলাটিলিটি দেখতেন, বা ইউএসডির যদি ভলাটিলিটি দেখতেন, কাইন্ড অফ নর্মাল ছিল, একটা রেঞ্জের মধ্যে, সে তার ট্রেন্ডের মধ্যেই ছিল, বাট ভলাটিলিটি বা স্পাইক ওইরকম করে নেই। বাট এই যে দেখেন অগস্ট 5 যদি আমরা দেখি, ভিক্স কত বড় একটা স্পাইক দিছে, প্রায় আপনার 23 থেকে 64, দেখেন একটা হিউজ স্পাইক এটা। এই যে একদিনের মধ্যে যে এত বড় স্পাইক হইলো, এটা হচ্ছে আপনার ওই যে এই ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের একটা মেজারমেন্ট। যে মনে করেন আমি যদি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সে যাই,
আম, এই যে দেখেন, এই যে যেটা বললাম 50-র উপরে যখন যাই আপনার রিস্ক মানে সেফ হেভেন সেন্টিমেন্ট চলে আসে। হুম, তো ওই দিনে আপনার এক্সট্রিম ফিয়ারে ছিল, মানে 50-র নিচে যখন যাবে আর কি এক্সট্রিম ফিয়ারে ছিল। এখানে একটু ইয়াটা মানে কনসেপ্টটা একটু ডিফারেন্ট করে দেখাইছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এটা, এই যে ভিক্স এটা। হ্যাঁ, বাট আমরা যদি এখানেও দেখি, মানে এখানের সেন্সে যদি দেখি, ওই দিন কিন্তু আপনার এক্সট্রিম ফিয়ারে ছিল। তো এই টুল যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, ভিআইএক্স ভিক্স, এটা যখন স্পাইক করে আপনাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আজকে মার্কেটের মধ্যে এক্সট্রিম ভলাটিলিটি থাকবে, এক্সট্রিম ফিয়ার থাকবে। আমাদেরকে খুঁজতে হবে কি, সেফ হেভেন যদি আমরা ধরতে চাই আমাদের খুঁজতে হবে বাই সেটআপস। এই ডেটার সাথে ম্যাচ করে আমাদেরকে বাই সেটআপ বের করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি আপনারা অবভিয়াসলি আপনাদের যদি টেলিগ্রামে চেক করেন, গতকালকে আমি সেপ্টেম্বর ভলাটিলিটি নিয়ে একটা পোস্ট দিছিলাম, আই থিঙ্ক 2-3টা পোস্ট দিছিলাম, যে গতকালকে মার্কেটের কি হয়েছিল, এন্টায়ার স্টক মার্কেট থেকে শুরু করে ফরেক্স মার্কেট এভরিওয়্যার আপনার ভলাটিলিটি এক্সট্রিম হয়ে গেছিল। আপনার লিকুইডেশন অনেক হচ্ছিল, অনেক জায়গায় লিকুইডিটি আপনার গ্র্যাব করতেছিল, লিকুইডিটি স্কুইজ করতেছিল। এই যে দেখেন গতকালকে ছিল আপনার 4 তারিখ। হুম, দেখেন মার্কেট কত বড় একটা গ্যাপ করছে এখানে, কত বড় একটা আপনার এখানে প্রায় 20 থেকে 23। হ্যাঁ, এটা এত বড় না অগস্ট 5 তারিখের মতো, বাট স্টিল এখানে যে একটা মানে আপনার এই যে এখানে একটা যে একটা সেফ হেভেনের সেন্টিমেন্ট ক্রিয়েট করছে, যার কারণে আমি যদি আপনারা তো ইউএস স্টক মার্কেটের ব্যাপারে শুনছেন, মানে একটা বেসিক আইডিয়া তো আছে যেখানে কি কি হয়। হ্যাঁ, তো যেটা আমি শুরুতে বলছিলাম যে লিকুইডিটি ফ্লো হয় একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে। যেমন এই যে S&P 500, এটা আপনার একটা ইউএস স্টক মার্কেট একটা ইন্ডেক্স, এখানের মধ্যে আপনার যে যতগুলি শেয়ার থাকে, বড় বড় শেয়ার যেগুলি অ্যাপেল, মাইক্রোসফট, এগুলি চলে, ঠিক আছে? তো আমি যদি 4 তারিখের ইন্ডিকেশন দেখি, মানে 3 থেকে 4 তারিখে যেটা ভিক্সে দেখাইছিলাম, এই যে দেখেন মার্কেট কত বড় একটা মুভ ডাউন নিচ্ছে এখানে। কেন? আমার ভলাটিলিটি আর ফিয়ার মুভ যখন বেড়ে গেছে, আমি এখান থেকে লিকুইডিটি পুল করা শুরু করছি, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান। কালকে এস্টিমেটেড $1 ট্রিলিয়ন মার্কেট থেকে আউটফ্লো হয়েছে, এই যে টোটাল এটা এটা $1 ট্রিলিয়নের আউটফ্লো। তাহলে এই টাকাটা গেছে কোথায়? এটা 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 আমরা মানে ইজিলি বুঝতে পারি যে এই লিকুইডিটি আপনার ল্যান্ড করছে সেফ হেভেনের দিকে, ঠিক আছে? আমি জাস্ট 15 মিনিট নিয়ে যাই, তাহলে আপনারা লিকুইডিটির অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে দেখি আমরা, ঠিক আছে। সো 4 তারিখে যদি দেখি আমরা যে মার্কেটের একটা যে সেল জোন, সে ওটা ব্রেক করতে পারে নাই, সে এখানে এসে টাচ করছে বারবার। আরেকটা রিজন ছিল এখানে যে হ্যাঁ, গোল্ড কেন এত উপরে যায় না কালকের এক্সট্রিম ফিয়ারের জন্য। এখানে আরেকটা ইস্যু ছিল হচ্ছে আপনার আপনারা যারা প্রিভিয়াসলি ক্লাস করছেন বা যারা আগে শুনছিলেন, আমি আবার নতুন করে বলি যে ট্রেজারি ইল্ড, ইউএস 10 ইয়ার ট্রেজারি ইল্ড যেটা আছে, আমি একটু যাই এটাতে। হ্যাঁ, ওকে, এই জিনিসটা আপনার গোল্ডের সাথে একটা নেগেটিভ ইফেক্ট করে, যে ইল্ড যখন বাড়বে, ইল্ড যখন বাড়ে তখন গোল্ড একটু নেগেটিভলি যায়। এখন আমার কথা হচ্ছে কালকে যখন আপনার ফিয়ার মুড, যেটা ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের যে মুডটা যে এক্সট্রিম ফিয়ারে গেল গতকালকে একটা শর্ট টাইমের জন্য গেছিল, এই জিনিসটা হচ্ছে আপনার যেটা বলছিলাম যে মার্কেটে এই যে সেপ্টেম্বর মাসে একটু ভলাটিলিটি বেশি, আর আপনার অনেক এই যে ইউএস বন্ড, যেটা বন্ডের মধ্যে লিকুইডেশন যখন হয় ইল্ড বেড়ে যায়, ঠিক আছে? মানে আমার সেপ্টেম্বর টাইম যখন চলে আসছে, আমি দেখতেছি আমার ট্যাক্সেশনে একটু কাজ, মানে ট্যাক্সের একটু ব্যাপার আছে, যে আমার কিছু এই যে ক্যাপিটাল গেইন আমার কিছু লিকুইডেট করতে হবে, স্টক বলেন, বন্ড বলেন, ফরেক্স বলেন, যাই বলেন, আমার লিকুইডেট করে বন্ডগুলি যেটা আছে, এই যে ট্রেজারি বন্ড যেটা আমি হোল্ড করি, ওইটা আমার লিকুইডেট করা লাগবে। যার কারণে যখন আমি বন্ড লিকুইডেট করি, মানে সেল আর কি, যেটাকে লিকুইডেশন বেসিক্যালি সেল বলে, বন্ড যখন সেল হয় তখন আপনার এই যে আপনার হচ্ছে এই ইল্ড, যেটা ইল্ডটা বেড়ে যায়। তো আমি যেটা আগের ক্লাসগুলিতে বলছিলাম, পোস্টে বলছিলাম যে ইল্ড যখন আপনার বাড়ে তখন আপনার অবভিয়াসলি গোল্ডে অলওয়েজ একটা নেগেটিভ ইফেক্ট ক্রিয়েট করে। যার কারণে কালকে যখন আপনার এই যে
কালকে যখন আপনার ভলাটিলিটি আর ফিয়ার যখন বেড়ে গেছে, গোল্ড ওইভাবে রিয়াকশন কেন দিতে পারে না? বিকজ অফ এই যে ইল্ড। আপনাদেরকে মনে করেন অনেকগুলি ফ্যাক্টর একসাথে মাথায় রেখে কাজ করতে হবে। আমার যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স অনেক স্ট্রং হয়ে গেছে, যার কারণে যে সেফ হেভেন এক্স্যাক্টলি অ্যাকুরেটলি কাজ করবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম করে, বাট অলসো আপনাকে খেয়াল রাখতে হবে অন্য ফ্যাক্টর গুলি কি আমার এই ট্রেডের সাথে যাবে নাকি। মনে করেন আমি কালকে 3 তারিখ থেকে যদি ধরি, আমি দেখতেছি ভলাটিলিটি মার্কেটে অনেক বাড়ছে। হুম, এই যে ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স অনেক স্ট্রং হয়ে গেছে। আমার এক্সপেকটেশন ধরেন, আম, যদি আমরা অ্যাসিউম করি, আমার এক্সপেকটেশন ধরেন গোল্ড আরো এই যে 2505 বা 2506 এই লেভেলটা ব্রেক করবে বা সামথিং, এরকম একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাকে যে ব্রেক করতেও পারে। হুম, বাট আমাকে দেখতে হবে যে আমার ট্রেজারি ইল্ড যেটা, এটা কি বলতেছে। আমি অলওয়েজ যেটা স্টুডেন্টদেরকে বলি যে আপনারা সেফ হেভেন কারেন্সি বা ইউএসডি যে পেয়ার গুলি আছে, এটা ট্রেড করার সময় ইল্ড অলওয়েজ মাথায় রাখবেন। ইল্ড যদি আপনার এগেনস্টে যায়, তাহলে আপনার ট্রেডে কনফার্মেশন সলিড হবে না। হ্যাঁ, বা আপনার পিপসের যে কাউন্ট বা আপনার যে ডিস্টেন্স, যে রেঞ্জটা আছে, এটা সলিড হবে না। যার কারণে যেটা কালকে দেখলাম যে আপনার আহ, কালকে যে ভলাটিলিটি হইলো, গোল্ড কিন্তু তার এই যে আপনার এই যে এই লিকুইডিটি যেটা পাইছে গোল্ড এখানে, সেফ হেভেন লিকুইডিটি, এটা কন্টিনিউ রাখতে পারে না। কারণ ওই অন্যদিকে অপোজিট সাইডে আপনার ইল্ডের প্রেশার ছিল, যার কারণে যখন আপনার জাপানিজ সেশন ওপেন হয়, ইল্ডের প্রেশারে গোল্ড আবার যে রেঞ্জ সে পিক আপ করছিল সেটা ব্যাক দিয়ে দিছে আজকে। হুম, বাকি যে মুভমেন্ট, এটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতেছেন, এটা হচ্ছে আপনার টোটালি জলস যে ডেটার কারণে। হ্যাঁ, তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স যেটা ফাইনালি বলবো, সেটা হচ্ছে আপনার আবার দেখাই দিই যে ভিক্সটা খেয়াল করবেন। ভিক্স আপনাকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিবে যে মার্কেটের মুড কি এখন, মার্কেট কি রিস্ক নেওয়ার জন্য রেডি আছে নাকি রিস্ককে বাদ দেওয়ার জন্য রেডি। যেমন দেখেন, এই যে আজকের যেটা 8টার ঘটনা, যেটা যে জলস রিপোর্ট যখন বের হয়, জলস রিপোর্ট তো অবভিয়াসলি আপনার ইউএসডি নেগেটিভ আসছে, কারণ আই থিঙ্ক এটা 7.9 মিলিয়ন থেকে 7.6 মিলিয়ন এরকম কমে আসছে লাস্ট মান্থ থেকে। হ্যাঁ, তো এটা একটা বিগ বিগ ডাউন, যার কারণে আপনার মার্কেট বুঝতেছে যে হ্যাঁ, আরেকটা আপনার ইন্ডিকেশন বলে দিই যে অলওয়েজ থিম, মানে মেইন থিম যেটা মার্কেটের, ওইটা মাথায় রাখবেন। তো এখন থিমের যেটা কি বললাম আমি, যে মার্কেটের থিম হলো রেট কাট। তো আমার জলস যে ডেটা যখন এরকম কমে আসছে, অবভিয়াসলি ফেডারেল রিজার্ভ মাথায় কি চিন্তা করবে যে হ্যাঁ, আমি মাসের পর মাস দেখতেছি যে জলস ডেটা, এনএফপি, বাকি যেগুলি ডেটা তারা খেয়াল করে এগুলি কমে আসতেছে, তাহলে আমার রেট কাট করতে আরো ইজি হবে। তাহলে যখন সেফ হেভেনের সাথে যদি আমি এটা ইয়া করি, ম্যাচ করি, তাহলে আমি দেখতেছি যে মার্কেটের মধ্যে যখন আপনার এই এমপ্লয়মেন্ট, মানে জব ওপেনিংস, এগুলো যখন উইক আসে, তখন আপনাদেরকে কিন্তু বিভিন্ন পয়েন্ট কানেক্ট করতে হবে। এটা যখন উইক আসতেছে, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এমপ্লয়মেন্ট যদি উইক আসে, ইকোনমির জন্য ভালো নাকি খারাপ? আপনারা একটু বলেন তো। খারাপ ভাইয়া। ভাই ডেফিনেটলি খারাপ। ইকোনমির জন্য খারাপ হবে ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি খারাপ। তো আমি যখন দেখতেছি যে অ্যাজ এ ইনভেস্টর, যতগুলি ইনভেস্টর, বড় বলেন ছোট বলেন, যারা বিগ প্লেয়ার আছে, ওরাও দেখতেছে কি যে হ্যাঁ, মাসের পর মাস ইকোনমিক ডেটাগুলি খারাপ আসতেছে। আলটিমেটলি আমার যদি ইকোনমিক ডেটাগুলি যদি এইভাবে খারাপ আসে, তাহলে লং টার্মের মধ্যে আমার ইকোনমিক জিডিপি বলেন, আউটপুট বলেন, প্রোডাকশন বলেন, সবই তো খারাপ আসবে, এমপ্লয়মেন্টও খারাপ আসবে। হ্যাঁ, দ্যাট মিনস মেবি একটা রিসেশন বা মানে রিসেশন তো বুঝেন আপনারা, যে ইকোনমিক একটা মন্দা, যে রিসেশন আসতে পারে বা ওইটা কাছাকাছি একটা সিচুয়েশন হইতে পারে মেবি। এভাবে যদি ডেটা আসে, আমি যদি দেখি মাসের পর মানুষের আনএমপ্লয়মেন্ট বাড়তেছে, মানুষের যে একটা এই জব ওপেনিং মানে মানে একটা বিজনেস জবের অ্যাড দেয় না, খবরে তো অ্যাড দেয় যে আমার এরকম পজিশনে এরকম লোক লাগবে, এগুলো যদি মাসের পর মাস কমে আসে, এমপ্লয়মেন্ট কমে আসে, ডেফিনেটলি আমি একটা মানে আইডিয়া, সেন্টিমেন্ট নিতে পারবো যে মেবি সামনের দিকে একটা রিসেশন বা একটা খারাপ পরিস্থিতি মেবি আসতে পারে। হ্যাঁ, তো যার কারণে এই যে ভিক্সের ওখানে ব্যাক যাই আমরা, যার কারণে যেটা দেখবেন যে মার্কেট যখন দেখতেছে যে ইকোনমিক সেন্টিমেন্টটা নেগেটিভের দিকে যাচ্ছে, তখন তারা করবে কি, আমরা এখন রিস্কি অ্যাসেটের দিকে যেতে পারবো না। কারণ রিস্কি অ্যাসেট দিকে মানুষ কখন যায়, যখন ইকোনমিক কন্ডিশন ভালো থাকে, লিকুইডিটি মার্কেটে অনেক থাকে,
হ্যাঁ, রিস্কি, আমরা যে একটা রিস্কি লোন নিতে পারবো বা রিস্কি ইনভেস্টমেন্ট করতে পারবো কখন যায়, যখন আপনাদের ইকোনমিক এনভায়রনমেন্ট ভালো থাকে। হুম। এখন যেটা হয়েছে যে এতগুলি ডেটা যখন খারাপ আসতেছে, ডেফিনেটলি এই যে ভিক্সের যেটা মুড, সেটা হচ্ছে ভিক্স এই যে তার এই রিস্ক অফ মোডের দিকে চলে যাবে। হুম। আহ, যেটা মানে বললাম যে এমপ্লয়মেন্ট, আপনার ইকোনমিক জিডিপি যখন খারাপ আসতেছে, মার্কেটের ফোকাস হবে হোক কি আমি সেফ হেভেনের দিকে যাব। হুম। সো একটু আমি একটু জুম আউট করি। হ্যাঁ, তো বেসিক্যালি দেখেন গতকালকে থেকে ভিক্স কত একটা জাম্প দিছে, এখানে দেখেন বিগ বিগ মুভমেন্ট দিছে, ঠিক আছে। এটা হইলো আপনার ইকোনমিক প্রাইস ইন। এই যে ইকোনমিক ডেটা যেগুলো আসতেছে এগুলি প্রাইস ইন করা। মার্কেট কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আজকে ডেটা আসছে আজকে রিয়াকশন করবে এরকম না। ম্যাক্সিমাম ডেটাতে মার্কেট করবে কি, তারা তো অবভিয়াসলি একটা অ্যাজাম্পশন নেয়। তারা যে মানে এই যে সরকার এই ডেটা যেগুলি বের হয় এগুলো কিন্তু সরকারি ডেটা। এগুলি মনে করেন আজকে যে 8টা বাজে ডেটা বের হইলো, 8টার আগে কিন্তু কোনোভাবে কোথাও লিক হবে না। দ্যাট মিনস আমিও জানি না, বড় প্লেয়াররাও জানে না। যার কারণে তাদের কিন্তু আবার মনে করেন যেহেতু তারা বিগ প্লেয়ার, তাদের কিন্তু অনেক রিসোর্স আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক স্টাফ আছে। তারা কিন্তু ফিল্ডে গিয়ে কিন্তু অনেক রিসার্চ করে। তাদের অবভিয়াসলি একটা আমাদের থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং চলে আসে যে ইকোনমি কোন দিকে যাচ্ছে, ডেটা কিভাবে আর কিরকম আসতে পারে। মোস্ট অফ দ্য টাইম তারা মনে করেন কাছাকাছি একটা ইন্ডিকেশন পেয়ে যায়। যার কারণে দেখবেন যে লাস্ট উইক থেকে শুরু করে আপনার রিস্কটা বাড়া শুরু করলো। ভলাটিলিটি বাড়া শুরু করলো। দ্যাট মিনস কি, আমার সেফ হেভেনের দিকে ফ্লো আস্তে আস্তে বাড়তেছে। হুম। সেফ হেভেনের দিকে লিকুইডিটি শিফট করতেছে, আর রিস্কি অ্যাসেট থেকে লিকুইডিটি বের হচ্ছে। এখন দেখেন হয়তো আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে কালকে থেকে যে এরকম বাড়া শুরু করলো, আজকে এভাবে কেন এই যে সেফ হেভেন কমে আসলো আবার। এটা বেসিক্যালি আপনার মার্কেট তো একদিনের মধ্যে সব প্রাইজিং করে না, ডেটা বাই ডেটা প্রাইজিং করে। আজকে মনে করেন মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী যে জলস যেটা যেটা আসছিল মার্কেটের এক্সপেকটেশন অনুযায়ী এত লার্জ কিন্তু একটা মানে মার্কেট যত বড় একটা এক্সপেক্ট করছিল যে 7.6 থেকে আরো নিচে যাবে, ওই ওই এক্সপেকটেশনে কিন্তু আপনার এই জলস যেটা আসে নাই, 7.6 মিলিয়ন এরকম আসছে। যার কারণে মার্কেট এখন একটা সেন্টিমেন্ট আছে যে না আমরা এনএফপি পর্যন্ত ওয়েট করতে পারবো, যেটা আমাদের নর্মালি সিফাত বলছিল যে আমাদের নেক্সট ডিসিশন বা নেক্সট ডিরেকশন যে কোনো অ্যাসেটের এনএফপির পরে বোঝা যাবে। ঠিক আছে। যার কারণে মার্কেট একটু লিকুইডিটি আবার শিফট করছে রিস্কি অ্যাসেটের দিকে। সো মেইন কথা যেটা, যে আপনাদেরকে লিকুইডিটি ফ্লো বুঝতে হবে কোন সেক্টর থেকে কোথায় যাচ্ছে। যেটার জন্য আপনাদের ভিক্স হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট টুল। যখনই দেখবেন ভিক্স ডাউনওয়ার্ড যাচ্ছে আপনাদের বুঝতে হবে যে রিস্কি অ্যাসেটের দিকে মানি ফ্লো হচ্ছে, আর যখনই আপওয়ার্ড স্পিক করে তখনই বুঝতে হবে সেফ হেভেনের দিকে মুভ করতেছে। ওইটার সাথে কম্বাইন করবেন ইউএস 10 ইয়ার ট্রেজারি yield। যখন আপনাদের টেকনিক্যাল ট্রেড নেবেন, হ্যাঁ, সেট যখন খুঁজবেন, সেট সাথে আর ফান্ডামেন্টাল যখন অ্যানালাইসিস করবেন, ওইটার সাথে আপনাদের ম্যাচ করতে হবে এই যে 10 ইয়ার ট্রেজারি yield। হুম। 10 ইয়ার ট্রেজারি yield ইল্ড যখন আপনার বাড়বে, আপনারা যদি গোল্ড ট্রেড করেন, গোল্ড ওইটার নেগেটিভ যাবে। মনে করেন ইল্ড বাড়লে গোল্ড কমে আসবে। আর যখন আপনারা ইউএসডি মেজর পেয়ারগুলি ট্রেড করবেন, যখনই ইল্ড বাড়বে ইউএসডি মেজর পেয়ারগুলি বুলিশ থাকবে। বা যদি জিবিপি ইউএসডি মাইনর পেয়ার যখন হয়ে যায়, তখন আপনাদের উল্টা চিন্তা করতে হবে যে আমার ইল্ড যদি বাড়ে তাহলে জিবিপি যেটা মেজর পেয়ার ওটা উইক হয়ে আসবে, বিকজ ইউএসডির ইল্ড বাড়তেছে। ইল্ড মানে বেসিক্যালি যেটা সিম্পল ভাবে বুঝায় যে আমি মনে করেন আমি একটা ব্যাংকের মধ্যে টাকা রাখলাম, আমি 9% ইন্টারেস্ট পাচ্ছি বছরে। ডেফিনেটলি আমি এটা রাখবো কারণ আমি 9% পাচ্ছি। এখন আমি যদি দেখি যে ইউএস সেন্ট্রাল ব্যাংক আমাকে 12% দিচ্ছে, তাহলে আমি কোনটা চয়েস করব? অবভিয়াসলি ইউএস, কারণ আমি ওখানে রিটার্নটা বেটার পাচ্ছি। এই রিটার্নটার নাম হলো ইল্ড। হ্যাঁ। তো ইউএস 10 ইয়ার ইল্ড যেটা, এটা বেসিক্যালি যেটা ইন্ডিকেট করে যে আমি ইউএস 10 ইয়ারের মধ্যে যদি ক্যাশ রাখি তাহলে আমি এখানের মধ্যে বেটার রিটার্ন পাচ্ছি। আর যদি আমি দেখি অন্য অ্যাসেটগুলি ইউএস 10 ইয়ার থেকে বেটার ইল্ড দিচ্ছে, তাহলে আমি ওখানে টাকা নিয়ে যাব। বেসিক ফান্ডামেন্টাল আর মার্কেট মুভমেন্ট এরকমই, যে এখানে যদি ইল্ড বেটার পাই আমি ক্যাশ ফ্লো এখানে দিব, আর এখান থেকে ইল্ড যদি কম পাই ক্যাশ ফ্লো এখান থেকে বের করে ফেলবো। সিম্পল হিসাব। তো
আপনার সেফ হেভেন সেন্টিমেন্টের মধ্যে ভাই আহ, একটা প্রশ্ন ছিল। জি ভাই আমাদের যে জবলেস রিপোর্টটা নেগেটিভ আসলো, এখন তো ট্রেজারি ইল্ড নেগেটিভ আসার কথা না ভাই, মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার কথা না? ডাউন, এই যে ডাউন ট্রেন্ড তো করছে, এই যে ডাউন তো গেছে 4 তারিখ, তো এই যে 8টা বাজে যে ডাউন গেছে। এই যে জলস রিপোর্ট যখন বের হয়েছে, এই যে দেখেন মুভমেন্ট। হ্যাঁ, এই মুভমেন্টে আপনার অপোজিট সাইডে গোল্ড আপ গেছিল। সিম্পল। যেহেতু আমি দেখতেছি জব রিপোর্ট যখন ডাউন গেছে, হ্যাঁ, ইকোনমিক রিয়াকশন বাদে আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, বারবার আমি যেটা রিপিট করি সব স্টুডেন্টের কাছে, মার্কেট থিম কি এখন? এই যে গত 2 বছর ধরে যে ফেডারেল রিজার্ভ যে ইন্টারেস্ট রেট হাই রাখছে, এখন দেখতেছে যে আহ, মাসের পর মাস ডেটা কমে আসতেছে। দ্যাট মিনস আমার ইকোনমিক অবস্থা খারাপ হবে। তো আমি যদি এখন ইন্টারেস্ট রেট আরো কন্টিনিউস হাই রাখি, তাহলে তো মানুষের লোন নেয়া, ইনভেস্টমেন্ট করা এগুলি হার্ড হয়ে যাবে। যার কারণে আমার রেট কাট খুব সুন করতে হবে। হুম। তো রেট কাটের যখন আমি তো বলছিলাম যে মার্কেট কিন্তু যখন ডেটা আসে তখন কিন্তু ইনস্ট্যান্ট রিয়াকশন দেয় না, আগে থেকেও কিন্তু একটা প্রাইস ইন করে। এই যে দেখেন প্রাইস ইন কোন আগে থেকে করে, এটা মনে হয় আপনার 3 তারিখ থেকে, এর আগে থেকেও আপনার প্রাইস ইন আরো ছিল। দেখাই, এই যে দেখেন মার্কেট কোথা থেকে প্রাইস ইন শুরু করছে। এটা আপনার অগস্টের 7 তারিখ ধরেন, কোথা থেকে প্রাইস ইন শুরু করছে দেখেন। এখানে অনেকগুলি নিউজ, ইকোনমিক ডেটা নিউজ ছিল, ফরেক্স ফ্যাক্টরিতেই পাবেন, যেগুলি মনে করেন এই যে বললাম না মাসের পর মাস নেগেটিভ নিউজ আসতেছে। তো নেগেটিভ নিউজ আসলে কিন্তু ফেডারেল রিজার্ভ রেট কাট করার একটা ডিসিশন খুব সুন নিবে। যার কারণে আমি বুঝতেছি কি, যে ইন্টারেস্ট রেট যখন কমে যাবে আমার রিটার্ন আগের মতো আমি ওরকম পাবো না। যার কারণে আমি এই যে ট্রেজারি ইল্ড থেকে আমি এই যে আমার ডাউনওয়ার্ড শিফট যাচ্ছে আর আমার সেফ হেভেনে। হুম। দুইটা ফ্যাক্টর যেটা বারবার বলতেছি কম্বাইন করতে হবে, একটা হচ্ছে ইকোনমিক রিসেশন, এটা একটা মেজর রিস্ক এখন। ও এই ইসরায়েল গাজার ওয়ার এখন ভুলে যান, ওটা এখন পুরানো কাহিনী, ওটা শেষ, প্রাইজিং করা শেষ। মার্কেটের মেইন হেডেক এখন কি? সেফ, যেহেতু আমরা সেফ হেভেনের আজকের টপিক, সেফ হেভেনই খুঁজতেছি আমরা। মার্কেটের মেইন হেডেক যেটা, সেটা হচ্ছে একটা হইলো ইকোনমিক একটা খারাপ অবস্থা, আরেকটা হচ্ছে আমার ইন্টারেস্ট রেট কমে যাওয়া। ইন্টারেস্ট রেট কমলে আমার এই যে US 10 year বা USDর যে পেয়ার গুলি, এখানে আমি ক্যাশ রেখে ওইরকম রিটার্ন পাবো না। তাহলে আমি অন্য অ্যাসেটে যাই, গোল্ড ধরেন, গোল্ডে আমি রিটার্ন পাবো। প্লাস মেইন যেটা ইস্যু, ইকোনমিক একটা খারাপ পরিস্থিতি, এটাকে মার্কেট এখন বর্তমানে প্রাইস ইন করতেছে। থিমের কথা যেটা বললাম, বর্তমান থিম হলো এটা, রেট কাট আর ইকোনমিক রিসেশন। এই প্রাইস ইনের উপরে মার্কেট করবে কি? মার্কেট দেখতেছে যে প্রাইস, মানে মার্কেট একটা স্পেকুলেশন করতেছে যে আমি লেটে না ঢুকে আমি এখন থেকে কিছু ক্যাশ অন্য সেক্টর থেকে শিফট করে গোল্ড, সিলভার, তারপর আপনার জাপানিজ ইয়েন, এগুলোতে শিফট করা শুরু করি, যাতে আমি ফিউচারে গিয়ে যখন আপনার রিসেশন বা কোনো একটা ইকোনমিক ডিজাস্টার আসবে, আমি আমার পজিশন থেকে আমি সেফ থাকবো। হ্যাঁ। তো সেফ হেভেনে যেগুলো, যেটা সিফাত শুরুতে রিপিট করছিল, আপনার অলওয়েজ থিমটা খেয়াল রাখতে হবে যে কোনো ওয়ার বা কোনো পলিটিক্যাল ক্রাইসিস বা কোনো ইকোনমিক ক্রাইসিস, এই জিনিসগুলিতে আপনার সেফ হেভেন পেয়ারে সবচেয়ে বেশি লিকুইডিটি দেখবেন, সবচেয়ে বেশি ভলাটাইল দেখবেন। হুম। তারপরে হচ্ছে আপনার মার্কেট অলওয়েজ আর্লি প্রাইজিং করে। হ্যাঁ, এটা একটা বড় ডিফারেন্স বড় প্লেয়ার আর ছোট প্লেয়ারদের বিটুইনে, যে হেজ ফান্ডদের বিটুইনে আর আমাদের বিটুইনে একটা বড় ডিফারেন্স হচ্ছে আমরা প্রাইজিং করে খুব লেটে। হ্যাঁ, যখন বেশি লেট হয়ে যায় তখন আমরা প্রাইজিং করি, এরা কিন্তু আর্লি প্রাইজিং করে। মনে করেন জাস্ট জাস্ট খেয়াল করেন যে চার্টটা একটা লং টাইম চার্ট মনে করেন, হ্যাঁ, তারা আগে থেকে প্রাইজিং করা শুরু করবে। মনে করেন 1 month 2 month আগে থেকে প্রাইজিং করা শুরু করবে, কারণ ডেটা তাদেরকে বলতেছে যে খুব সুন ইকোনমিক ইস্যু একটা আসতে পারে। তো সেফ হেভেনের ফাইনালি যেটা আমি শেষ করতে চাই, সেফ হেভেনের অলওয়েজ খেয়াল রাখবেন যে থিমটা আগে, আপনার ট্রেডিং ডিসিশন নেওয়ার আগে বা ট্রেডিং আউটলুকটা নেওয়ার আগে থিমটা আগে মাথায় সেট করে নেবেন যে বর্তমানে এটার জন্য আপনারা নিউজ দেখতে পারেন। বিভিন্ন যে ওয়েবসাইট আছে, ফরেক্স ফ্যাক্টরি, এফএক্স স্ট্রিট, investing.com, ইয়াহু ফাইন্যান্স, ব্লুমবার্গ, এগুলির মধ্যে মানে অলওয়েজ আপনার নিউজ আসে যে বর্তমান ইকোনমিক সিচুয়েশন, ওয়ার বা পলিটিক্স কি হচ্ছে।
আর এটার ভিত্তিতে আপনার মার্কেটের একটা আপনারা অ্যাজাম্পশন নিতে পারবেন। হ্যাঁ, অবভিয়াসলি টেকনিক্যাল আপনাকে কম্বাইন করতে হবে, টেকনিক্যাল ছাড়া আপনি কখনো আপনার রেঞ্জ খুঁজে পাবেন না। আপনাকে অলওয়েজ একটা অ্যাজাম্পশন আসতে হবে যে বর্তমান থিম কি। যেমন এখনো আমি অনেককে দেখছি যে ওই ইসরায়েল গাজার ওয়ার নিয়ে এখনো পড়ে আছে, না ওই থিমটা শেষ। এখন থিম হচ্ছে ইকোনমিক রিসেশন আর রেট কাট। এটার উপর বেস করে আপনাকে বিভিন্ন যে ডেটা বের হয় আর মার্কেটে যে স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে ওইটার উপর বেস করে ট্রেড করতে হবে। আর এই যে যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, এটার সবচেয়ে অ্যাকিউরেট আর বেস্ট টুল হচ্ছে আপনার ভিক্স। ভিক্স বেশি না, আপনার ডেইলি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটের অ্যাকচুয়াল পজিশন কি, যে ভিক্স এখন কি স্টেবল আছে নাকি বেশি ভলাটাইল হয়ে গেছে। ভিক্স যদি বাড়ে তাহলে অবভিয়াসলি আপনাকে ধরে নিতে হবে যে সেফ হেভেন অ্যাসেট গেটিং স্ট্রং হয়ে যাচ্ছে। এই যে ভিক্স, এটা যদি বাড়ে তাহলে সেফ হেভেন অ্যাসেটে আপনার লিকুইডিটি ফ্লো ওইদিকে যাচ্ছে। আর যখন কমে আসতেছে তখন মার্কেট রিস্ক অন সেন্টিমেন্টে থাকে, যায় না আমি এখন রিস্ক নেওয়ার জন্য আরো বেশি প্রস্তুত, আরো রেডি। হ্যাঁ, তো এটা ফলো করবেন। অ্যান্ড যদি বেশি টাইম না থাকে এটা তো থাকতে পারেন, বাট এটা আপনার সবসময় অ্যাকুরেট না, বিকজ এটাতে একটু টাইম লাগের একটা ফ্যাক্টর আছে, টাইম ডিলের একটা ফ্যাক্টর আছে, যে ডেইলিটা আপনাকে ওইভাবে অ্যাকুরেটলি বুঝাবে না। ডেইলিটা বুঝতে গেলে আপনাকে এই যে ভিক্সের মধ্যে থাকতে হবে। তো সেফ হেভেন বা এনি কাইন্ড অফ পেয়ার আপনারা যখন ট্রেড করবেন ভিক্সের সাথে ইউএস 10 ইয়ার, দিস ইজ মানে এটা হচ্ছে আপনার স্টক মার্কেট থেকে শুরু করে যে কোনো মার্কেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এ টুল। এটা ইউএস 10 ইয়ার, এটা হচ্ছে মার্কেটের সবচেয়ে মেইন ফোকাস পয়েন্ট। এনি আপনার সেফ হেভেন সেন্টিমেন্ট বলেন, রিস্ক অন সেন্টিমেন্ট বলেন, যে কোনো সেন্টিমেন্টের মধ্যে আপনার 10 ইয়ার ট্রেজারি ইল্ড অলওয়েজ ইম্পর্টেন্ট। মার্কেট এইটা বেস করে মার্কেট বিহেভিয়ার করে, ঠিক আছে? তো ফাইনালি রিক্যাপ করি আমি আপনাদের, সেফ হেভেন সেন্টিমেন্ট যেটা ভয়ের সেন্টিমেন্ট, যেটাকে বলে রিস্ক অফ, এটার মধ্যে আপনাদের মেইন পেয়ার গুলি যেটার মধ্যে ফোকাস সেটা হচ্ছে আপনার ইউএসডি 10 ইয়ার ট্রেজারি ইল্ডের সাথে কম্বাইন করে এটার ফোকাস। তারপর আপনার গোল্ড, সিলভার একটু বেশি ভলাটাইল, বাট আপনি যদি কোরিলেশনটা ধরতে পারেন, হ্যাঁ আপনি গোল্ডের সাথে এটা ম্যাচ করে ট্রেড করতে পারেন। তারপর হচ্ছে আপনার জাপানিজ ইয়েন। ইউরোকে আমি বলবো একটা নিউট্রাল সেফ হেভেন, অলওয়েজ যে সেফ হেভেন কাজ করবে তাই না। হ্যাঁ, একটা নিউট্রাল সেফ হেভেন। একদম এক্সট্রিম, সবচেয়ে বেশি এক্সট্রিম কেসে ইউরো একটা সেফ হেভেন মানে একটা রোল প্লে করে। হ্যাঁ, তারপর সুইস ফ্র্যাঙ্ক, ইউরো আর জিবিপি যেটা বলবো, ইউরো জিবিপি কিন্তু ওয়ার্ল্ডের রিজার্ভ কারেন্সি ডলারের পরে। এই দুইটা একদম এক্সট্রিম, সবচেয়ে এক্সট্রিম কেস। যেমন আমি যদি এক্সট্রিম কেস ধরে প্যান্ডেমিক, এরকম এক্সট্রিম কেসের মধ্যে এই কারেন্সিগুলি আপনার নিউট্রাল সেফ হেভেন থেকে অ্যাকচুয়াল সেফ হেভেনে শিফট করে। তো এগুলি হচ্ছে রিস্ক অফ কারেন্সি। গোল্ড রিস্ক অফ, এই পেয়ার যেগুলি বললাম এগুলি আপনার রিস্ক অফ। এখানের মধ্যে আপনার লিকুইডিটি ফ্লো করে কখন, যখন আপনারা দেখবেন এই যে ভিক্স, যখন দেখবেন ভিক্স যখন ডাউন যায়, মানে ভিক্স যখন আপ যায়, তখন ওই রিস্ক অফ পেয়ার যেগুলি এখানের মধ্যে লিকুইডিটি ফ্লো করে। মার্কেট অলওয়েজ এভাবে বিহেভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যাশ কিন্তু ফ্লো করে, বিকজ ইনভেস্টরদের গোল হচ্ছে অলওয়েজ আমি কোন জায়গায় ম্যাক্সিমাম ইল্ড পাবো। ইল্ড মানে রিটার্ন। আমি যদি আজকে স্টক মার্কেটে বেটার রিটার্ন পাই তাহলে আমি ফরেক্স থেকে টাকা ওখানে শিফট করবো, আর যদি আমি কালকে যদি ফরেক্সে পাই তাহলে আমি স্টক মার্কেট থেকে ওখানে শিফট করবো। বেসিক ভাইয়া মানে আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল এটা। জি, আমার পার্টটা শেষ, এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে করতে পারবো। ভাইয়া আমি জানার মতে রিস্ক অফ কারেন্সি হচ্ছে গোল্ড, ইউএসডি, সুইস ফ্রাঙ্ক এবং জাপানিজ ইয়েন। তো জি, আপনি বলতেছেন ইউরো এখন রিস্ক অফ কারেন্সি। ইউরো হচ্ছে নিউট্রাল রিস্ক অফ, মানে সব অলওয়েজ না, আপনার একদম এক্সট্রিম কেস যেমন 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, প্যান্ডেমিক, এই সিচুয়েশন গুলিতে, এই রেয়ার সিচুয়েশন যেটাকে বলে ব্ল্যাক সোয়ান। আপনারা যদি আগের পোস্ট খেয়াল করেন, আমরা একটা ব্ল্যাক সোয়ান নিয়ে কিন্তু পোস্ট দিচ্ছিলাম ট্রেডার দাউতে। মানে ব্ল্যাক সোয়ান হচ্ছে মানে হঠাৎ করে একটা সিচুয়েশন চলে আসলো, এই সিচুয়েশন গুলির মধ্যে আপনার নিউট্রাল থেকে এটা রিস্ক অফ হয়ে যায় জিবিপি আর ইউরো। তাহলে ভাইয়া হচ্ছে, আর ডলার কি ভাইয়া, এটা কি অলওয়েজ রিস্ক অফ নাকি? ডলার হচ্ছে অলওয়েজ আপনার এই সেফ কারেন্সি। হ্যাঁ, আমি যদি কোনো ক্রাইসিসে থাকি আমার অ্যাটেনশন থাকবে ডলারের দিকে, ডলার অলওয়েজ রিস্ক অফ। আর ভাইয়া হচ্ছে
অড, এনজেডটি আর কানাডিয়ান ডলার, এই তিনটা কি ভাই অলওয়েজ রিস্ক অন কারেন্সি? না, এটা এক্স্যাক্টলি রিস্ক অন কারেন্সি না, এগুলো হচ্ছে আপনার কমোডিটি রিলেটেড কারেন্সি। এই কারেন্সিগুলি আপনার বেসিক্যালি ডিপেন্ড করে যে কমোডিটি, অয়েল, গোল্ড, এগুলি পারফরমেন্সের উপরে। আচ্ছা মনির ভাইয়া, জি ভাই বলুন। গোলটা কি আপনার 80-র দিকে আসবে আবার? কিসের দিকে? 80-র দিকে, 2480। গোল্ড? হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন তো। আপনি বলতেছেন কোন রেঞ্জ এটা? হ্যাঁ, এই গোলটা কি এক্সিও গোল্ড? হ্যাঁ হ্যাঁ, 2480। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি 2480-র দিকে যাই, আপনার 2480 গোল্ড। ভাই আমি বলি, আপনি যদি এই উইকেরই সেন্টিমেন্ট ধরেন, হুম হুম এখন অলরেডি মার্কেট কিন্তু আপনার একটা রিস্ক অফ মোডে চলে আসছে। হুম হুম। সেকেন্ডলি আপনার এনএফপি বাকি আছে এখন। আনটিল জি। এন্ড আনলেস এনএফপিটা পার হওয়া পর্যন্ত আমি কোনো ইন্ডিকেশন দিতে পারতেছি না, বিকজ মার্কেট যে 2480 আবার রিটেস্ট করবে, এটার জন্য সিচুয়েশন লাগবে। আপনার 89 তো situation যাবে, আপনার 89 পর্যন্ত কি যাবে? এখন 95 চলতেছে। আমি বলি, আপনার যদি আপনার এনএফপির টার্গেট বলতেছেন, তো আমি একটু 15 মিনিটে যাই, আপনাদের জন্য আরো ইজি হবে। হ্যাঁ, তাহলে দেখি আপনার, আমার হচ্ছে 2505 টু 2506 এই রেঞ্জটা ভাঙতে হবে। আপনারা যদি খেয়াল করেন, লাস্ট উইক থেকে শুরু করে গোল্ড কিন্তু একটা স্পেসিফিক জোনের মধ্যেই আছে, কারণ মার্কেট এখনো আনশিওর। এনএফপি বাকি আছে, এনএফপি কিন্তু মাসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেটা। এনএফপির উপর বেস করে কিন্তু রেট কাট হয়। এই যে থিমের যেটা কথা বললাম, আপনার থিমটা কখন গ্যারান্টি হবে বা কনফার্মেশন হবে? যখন এনএফপি বের হবে। হুম হুম যেমন আমরা গ্রুপে দিছিলাম, গত মাসে জ্যাকসন হোল নামের একটা ইভেন্ট হয়েছিল, মানে ওই যে ফেডারেল রিজার্ভের স্পিকারের একটা স্পিচ দেয় আর কি, যে মানে বর্তমান ইকোনমিক সিচুয়েশন কি, রেট কাটের সিচুয়েশন কি। তো ওই স্পিচে এখন ফেডারেল রিজার্ভের মেইন ফোকাস হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে, যার কারণে এনএফপি আপনার আনএমপ্লয়মেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা। তো এনএফপি আপনাকে অ্যাকচুয়াল ডিরেকশন দিবে যে 250506 রেঞ্জটা ভেঙে মার্কেট তখন তার অ্যাকচুয়াল মুভমেন্টে যাবে। এই যে এখানে এখানে আবার রিটার্ন করবে, এখানে অনেক লিকুইডিটি কিন্তু রিমেইনিং আছে। হ্যাঁ হ্যাঁ। আমি এই জোনটা দেখাই, এই যে এখানে আপনার কিন্তু এই জায়গায় কিন্তু অনেক লিকুইডিটি এখনো বাকি আছে। সেম ওয়েতে আপনার এখানেও কিন্তু লিকুইডিটি আছে, এখানেও কিন্তু অনেক লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে, অনেকগুলি গ্যাপ আছে, কিন্তু এইগুলি যাওয়ার জন্য তো অ্যাকচুয়াল রিজন লাগবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এই জায়গাটা আপনার ফিল আপ করার জন্য এনএফপি ডেটাটা খেয়াল করা লাগবে। আচ্ছা ভাই, রাইট নাও আপনার 89 পর্যন্ত যাবে কিনা একটু দেখতে পারবেন? আমি অল্প লিঙ্ক দিচ্ছি, টাইমটা প্রায় শেষ হয়ে আসছে, দাঁড়ান।